গুড মর্নিং স্টুডেন্টস। আজকে সকালের ক্লাস শুরু করতে চলেছি। দেখো, আজকের প্রথম ক্লাস হচ্ছে পদের দ্বিতীয় পর্ব। পদের প্রথম পর্বের ক্লাস আমি নিয়েছি। সেখানে ছিল দেখো পদ কাকে বলে, পদ কিভাবে গঠিত হচ্ছে, বাক্যে সেই পদের প্রয়োগ, সব উদাহরণ সহযোগে আমি প্রথম পর্বের ক্লাসে আলোচনা করে দিয়েছি। এবার আমি পদের দ্বিতীয় পর্বের ক্লাস নিচ্ছি। দেখো, ভাষার যে রূপগত শ্রেণীবিভাগ রয়েছে, ভাষার তো দুটো শ্রেণীবিভাগ, একটা হলো ধ্বনিগত শ্রেণীবিভাগ আর একটা হচ্ছে রূপগত শ্রেণীবিভাগ। আর ভাষার যে ধ্বনিগত শ্রেণীবিভাগ সেই ক্লাসটা আমি এখনও নেব। সেখানে তো তোমরা প্রত্যেকে জানো যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আছে, যার মাধ্যমে শব্দ গড়ে উঠছে এবং সেটা বাক্যে যখন পদরূপে বাক্যে প্রয়োগ করা হচ্ছে তখনই সেটা আমরা মনের ভাব ব্যক্ত করছি, ভাষার মাধ্যমে ব্যক্ত করছি। যাই হোক, এবার আমরা যখন সেটা বাক্যে প্রয়োগ করছি, ধ্বনিগত রূপটা যখন শব্দ হয়ে যখন বাক্যে পদ হচ্ছে, শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে পদ হচ্ছে, তখন সেটা কিন্তু রূপগত শ্রেণীবিভাগের মধ্যে পড়ে। সেটা হচ্ছে পদ, তাই তো? তাহলে দেখো, ভাষার রূপগত শ্রেণীবিভাগের মধ্যে পড়ে পদ। এটা ভালো করে মনে রাখবে। পদের শ্রেণীবিভাগ, পদ কত রকমের তোমরা প্রত্যেকে জানো। পদ হচ্ছে 5 রকম পদ। যদি প্রশ্ন আসে পদ কয় রকম, দিয়ে দিল 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, উত্তর হবে 5 রকম। কি কি দেখো, এক রকম হচ্ছে একদম প্রথম পদের নাম হচ্ছে বিশেষ্য পদ, তারপর হলো বিশেষণ পদ, তারপর হলো সর্বনাম পদ, তারপর হলো অব্যয় পদ, তারপর হলো ক্রিয়াপদ। এবার এই যে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ আর অব্যয় পদ, তাই তো, এইগুলোকে একত্রে কি বলা হয়? নাম পদ, তাই তো? এবার যদি তোমাদের দিয়ে দেয় যে পদ কয় রকম, সেখানে দিল 2 রকম, 2 রকমের মধ্যে ধরো দিল নাম পদ। আর পদ কয় রকম, 2 রকম দিয়ে দিল, 7 রকম দিয়ে দিল, 4 রকম দিয়ে দিল, 3 রকম দিয়ে দিল, কিন্তু সেখানে কিন্তু 5 রকমটা থাকলো না, ঠিক আছে? তখন কিন্তু তোমাদের দিতে হবে 2 উত্তর। কেন বলো তো 2 উত্তর? কেননা নামপদ আর ক্রিয়াপদ। নামপদ কোনগুলো? যে 4টে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এগুলো নামপদের মধ্যে পড়ছে, এই 4টে। আর আমাদের ক্রিয়াপদটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেই জন্য যদি 2 থাকে তাহলে কিন্তু অপশানে 2 অপশানটা ক্লিক করতে হবে। আর যদি দেখো 5 আছে তাহলে কিন্তু 5টাই দিতে হবে। 2 থাকলে 5 থাকবে না, 5 থাকলে 2 থাকবে না, বলে দিলাম, ঠিক আছে? এবার দেখো, বিশেষ্য পদ থেকে অব্যয় পদ পর্যন্ত হলো নামপদ। বিশেষ্য থেকে অব্যয় পর্যন্ত এই যে 4টে পদ, বিশেষ্য পদ থেকে অব্যয় পদ পর্যন্ত পদ হলো নামপদ, নামপদের অধীনে আসছে। আচ্ছা, ক্রিয়াপদকে আলাদাভাবে নির্ণয় করতে হয়। ক্রিয়াপদকে আমরা কিন্তু নামপদের মধ্যে ফেলছি না। ক্রিয়াপদ সম্পূর্ণ কিন্তু আলাদা পদ আর নামপদ আলাদা পদ। এবার দেখো, বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদই আলোচনা আজকে আমি করব। দেখো, বিশেষ্য পদের একটা ভাগ আজকে আমি আলোচনা করব। বিশেষ্য পদের অনেকগুলো ভাগ আছে। বিশেষ্য পদ কাকে বলে? দেখো, ব্যাকরণের যে পদের দ্বারা, ব্যাকরণের যে পদ, ব্যাকরণ আমাদের গ্রামাটিক্যালে বাংলা ব্যাকরণের যে পদের দ্বারা ব্যক্তি, জাতি, সমষ্টি, দেশ, কাল, জায়গা, ভাব, গুণ ও কর্মের নাম বোঝানো হয় তাকে বলা হয় বিশেষ্য পদ। কেমন যেন বিশেষ্য পদ? মানুষের নাম, কোনো ব্যক্তি মানুষের নাম, বা কোনো একটা সমষ্টি, কোনো একটা ধরো দেশের নাম, কোনো একটা জায়গার নাম, কোনো একটা জাতির নাম, এইগুলো যখন বোঝানো হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে বিশেষ্য পদ। এবার উদাহরণ যেমন দেখো একটা দিয়েছি এখানে, রহিম মাঠে ফুটবল খেলছে। রহিম মাঠে ফুটবল খেলছে মানে রহিম এখানে তাহলে বিশেষ্য পদ। নাম পদের একদম বিশেষ্য পদ হচ্ছে রহিম। তো রহিম এখানে হলো বিশেষ্য পদ। আর ফুটবলও হচ্ছে, এটা কর্মের নাম। কি খেলছে? ফুটবল খেলছে, তাহলে ফুটবলটা হলো এখানে বিশেষ্য পদ, তাই তো? রহিম হলো বিশেষ্য পদ আর ফুটবল হলো বিশেষ্য পদ। এখানে রহিম ও ফুটবল হলো বিশেষ্য পদ। আশা করছি বুঝতে অসুবিধে হয়নি, বুঝতে প্রত্যেকে পেরেছো। বিশেষ্য পদের শ্রেণী বিভাগে চলে যাচ্ছে। এবার দেখো, বিশেষ্য পদের শ্রেণী বিভাগ। দেখো, বিশেষ্য পদকে কিন্তু 6 ভাগে ভাগ করা হয়। বিশেষ্য পদকে ক ভাগে ভাগ করা হয়?
ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, 2 হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ, 3 হচ্ছে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য পদ, 4 হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য পদ, 5 হচ্ছে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ, আর 6 হচ্ছে গুণবাচক বিশেষ্য পদ। এবার দেখো নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ আমি আগেই বলেছি, সেটা আমি আজকে এই নামবাচক বিশেষ্য পদই আলোচনা করব। শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ সেটা কিন্তু আমি পরের ক্লাসে আলোচনা করব। এইভাবে আমি তোমাদের 6টা বিশেষ্য পদের আলোচনা পর্বের ক্লাসগুলোতে করতে করতে এগিয়ে যাব। দেখো আজকে হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, তাই তো? বিশেষ্য পদ তাহলে কয় ভাগে বিভক্ত? 6 ভাগে বিভক্ত, তাই তো? কি কি যদি বলা হয় তাহলে এইগুলো: নামবাচক, শ্রেণীবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, ভাববাচক, গুণবাচক। ক্লিয়ার? ব্যাস। এবার দেখো নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কীরকম হয়। সংজ্ঞায় আগে আমাদের আসতে হবে, সংজ্ঞাটা জেনে নিতে হবে। যে সমস্ত বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট স্থান, নদী, পর্বত, সমুদ্র, প্রসিদ্ধ কোনো গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য পদ বলে। তাহলে কি কি? দেখো যে সমস্ত বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট স্থানের নাম, কোনো একটা জায়গার নাম বোঝাচ্ছে, তাই তো? নদীর নাম, যেমন গঙ্গা নদী আছে, পদ্মা নদী আছে, এই সমস্ত যে নদীর নাম, পর্বতের নাম, ধরো কাঞ্চনজঙ্ঘা পাহাড় বা ধরো হিমালয় পর্বত, এই রকম যখন নাম বোঝাবে, যা নন্দাগিরি বা ধরো দিল অন্নপূর্ণা পর্বত, এই যে পর্বতের শৃঙ্গ, অন্নপূর্ণা শৃঙ্গ, এই যে শৃঙ্গের নাম আছে, স্পেসিফিক্যালি নাম আছে, ওই নামগুলো কিন্তু ওই একটা পর্বতের একটাই নাম, তাই তো? তো সেই নাম বোঝালে এবং সমুদ্র বোঝালে, সমুদ্র যেমন বঙ্গোপসাগর যদি আমি বলি, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, এইগুলোর ক্ষেত্রে, পর্বতের ক্ষেত্রে প্রসিদ্ধ কোনো গ্রন্থ, যেমন ধরো আমাদের হিন্দুদের যেমন ধর্মগ্রন্থগুলো আছে, এছাড়া অন্য কোনো গ্রন্থ, আমরা যে কোনো বইয়ের নাম যদি বলে থাকি, আমরা যদি কোনো একটা গ্রন্থের নাম যদি বলে থাকি, হ্যাঁ, সেই যে কোনো সাহিত্যিকের গ্রন্থের কোনো একটা বইয়ের নাম যদি বলে থাকি, বা আমরা যদি কোনো একটা কবিতা সংকলনের যদি নাম থেকে থাকে, কোনো কবিতা সংগ্রহ, তার ধরো একটা নাম বলে থাকি, হ্যাঁ, যেমন ধরো জীবনানন্দ দাশের কিছুক্ষণ উপন্যাস, তাই তো? ওই উপন্যাসটা কিছুক্ষণ, নামটা তো কিছুক্ষণ, তাহলে ওই উপন্যাসটা এখানে কিন্তু হয়ে যাবে বিশেষ্য পদ, ঠিক আছে? আচ্ছা, কোনো গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য পদ বলে, তাই তো? সংজ্ঞা কেন বলছে? দেখো সংজ্ঞা হচ্ছে যখন আমি কারোর নাম বোঝাচ্ছি, কাউকে যখন নাম দিয়ে তাকে আইডেন্টিফাই করা, তাকে তো নাম দিয়ে চিনছি এবং তার সম্পর্কে জানছি। প্রথমে তাকে নাম দিলাম, তার নাম, তারপর যেগুলো ব্যবহার করা হচ্ছে সেইগুলোর মাধ্যমে যে বাক্যগুলো থাকবে দাঁড়ির পর, সেগুলো কিন্তু তার সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। তাহলে তার নাম থেকে প্রথমে তার নামটা দিতে হবে, যে এই ব্যক্তি মানুষটি এই মানুষটা, এই ব্যক্তি মানুষটা এই মানুষটা, মানে তাকে আমি চেনাচ্ছি, যে আইডেন্টিফাই কিন্তু নামে, তাহলে হচ্ছে বিশেষ্য পদ। যখন আমরা হিমালয় পর্বতের কী বৈশিষ্ট্য সেইটা যখন আমরা পড়বো, আগে তো আমাদের নামটা বলতে হবে যে কোন পর্বতের বৈশিষ্ট্য, সব পর্বতের বৈশিষ্ট্য তো সমান নয়। আচ্ছা, সমুদ্র যখন আমরা বঙ্গোপসাগর সম্পর্কে পড়বো, বে অফ বেঙ্গল, তখন আমি বঙ্গোপসাগর সম্পর্কেই বলবো, নিশ্চয়ই আরব সাগর সম্পর্কে বা লোহিত সাগর সম্পর্কে বা ভূমধ্যসাগর সম্পর্কে বা প্রশান্ত মহাসাগর সম্পর্কে বলবো না, ওগুলো আলাদা আলাদা সমুদ্রের নাম। দেখো এইভাবে কিন্তু নামবাচক বিশেষ্য বা সংজ্ঞা এবং পরিচিতি বোঝাচ্ছে বা সংজ্ঞা দিচ্ছে, যে হিমালয় পর্বত কাকে বলে, সংজ্ঞা, ঠিক আছে? সেইভাবে হচ্ছে বিশেষ্য পদের নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। আশা করি বুঝতে প্রত্যেকে পেরেছো। এবার আমি এগিয়ে যাচ্ছি উদাহরণের দিকে। দেখো 1 নম্বরে আছে কোরআন মুসলমানদের পবিত্র গ্রন্থ, ধর্মগ্রন্থ। তাহলে এখানে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? হলো কোরআন। তাহলে কোরআনটা এখানে আসল কোরআন একটাই কোরআন, মানে কোরআন নামটা আর অন্য কোথাও ব্যবহৃত নয়। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ বোঝানোর জন্যই কিন্তু ওই কোরআন। তো কোরআন হলো এখানে নামপদের সংজ্ঞাবাচক বিশেষ, মানে কোরআন কি যদি প্রশ্ন করা হয় তখন হবে এটা সংজ্ঞাবাচকই হচ্ছে, তাই তো? আর নামবাচক, নামে পরিচিত, কোরআনকে নাম না দিলেও কী করে বুঝবো যে ওটা কোরআন, তাই তো? যেমন বাইবেল না বললে কী করে বুঝবো ওটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, তাই তো? এই রকমই হচ্ছে কোরআন। তো সেটা হচ্ছে তোমার
বিশেষ্য পদের উদাহরণ। কোরআন হলো বিশেষ্য পদের উদাহরণ এবং সেটা হলো সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য পদ, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। 2 নম্বর দেখো, ঋগ্বেদ চতুর্বেদের মধ্যে অন্যতম। ঋগ্বেদ তো হিন্দুদের 4টি যে বেদ আছে, হিন্দুদের আমাদের হিন্দু সনাতন হিন্দুদের কটা বেদ? চতুর্বেদ, তাই তো? 4টে বেদ। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব, তাই তো? ঋগ্বেদ, সামবেদ, যজুবেদ, অথর্ববেদ। তো এই ঋগ্বেদটা যখন আমি মানে নাম বলে দিচ্ছি যে ঋগ্বেদে এই জিনিসগুলো আছে, তখন আমি তো আর অথর্ববেদের জিনিসগুলো বলছি না, আমাকে বলতে হবে ওটা ঋগ্বেদের, তাই তো? যে কোনো আমি একটা ধরো নিয়মাবলী বলে দিলাম। বেদের 4টে বেদের আলাদা কিন্তু ব্যাপার বিষয়বস্তু আলাদা, ঠিক আছে? 4টে বেদের বিষয়বস্তু কিন্তু আলাদা। তো আমি যদি ঋগ্বেদের বিষয়বস্তুটি মেনশন না করি ওটা ঋগ্বেদ, আমি যদি বিষয়বস্তু বলে গেলাম, সে বুঝবে কি করে সেটা ঋগ্বেদ? সে তো অথর্ববেদও ভাবতে পারে যে আমাকে বলে দিতে হবে এটা ঋগ্বেদের বিষয়বস্তু, এটা অথর্ববেদের বিষয়বস্তু, এটা সামবেদের বিষয়বস্তু, এটা যজুর্বেদের বিষয়বস্তু। তাহলে ঋগ্বেদ চতুর্বেদের মধ্যে অন্যতম 1 নম্বর বেদ, তাহলে সেটা ঋগ্বেদটা হবে তোমাদের বিশেষ্য পদ। তাহলে কী ধরনের বিশেষ্য পদ? নামবাচক বিশেষ্য পদ। নামে যেহেতু ঋগ্বেদের নামটা দিতে হচ্ছে নামবাচক আর সংজ্ঞাবাচক। ঋগ্বেদটা কী যদি প্রশ্ন করি, ঋগ্বেদ কী, তখন বলতে হবে যেহেতু সংজ্ঞাবাচক কেন হচ্ছে, দেখো চতুর্বেদের মধ্যে, হিন্দুদের চতুর্বেদের মধ্যে ঋগ্বেদ হলো অন্যতম, তাহলে এটা সংজ্ঞাবাচক হলো। 3 নম্বর দেখো, গঙ্গা নদীর উৎসস্থল গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গা নদীর উৎসস্থল গঙ্গোত্রী হিমবাহ। এখানে কিন্তু গঙ্গা নদী কিন্তু একটাই নদী, আর গঙ্গোত্রী হিমবাহ কিন্তু একটাই হিমবাহ। সেই কারণে গঙ্গা নদীটা যেমন এখানে বিশেষ্য পদ, গঙ্গোত্রী হিমবাহ তেমনই বিশেষ্য পদ। কেন? সংজ্ঞাবাচক এবং নামবাচক। গঙ্গোত্রী হিমবাহ তো অন্য কিছুর জন্য নয়, গঙ্গার উৎপত্তিস্থল হিসেবেই পরিচিত, তাই তো? গঙ্গার ওখান থেকেই উৎপত্তি হয়েছে, সেই কারণে গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গা নদী আর গঙ্গোত্রী হিমবাহ। 4 নম্বর দেখো, গঙ্গা বাংলাদেশে পদ্মার নাম নিয়েছে। গঙ্গা বাংলাদেশে, এখানে কিন্তু অনেকগুলো বিশেষ্য পদ আছে। কেমন? দেখো, গঙ্গা একটাই নদী, গঙ্গা বাংলাদেশও হচ্ছে দেশের নাম বোঝাচ্ছে, তাই তো? বাংলাদেশ, তাহলে গঙ্গা, বাংলাদেশ আর পদ্মা, এই 3টেই হচ্ছে এখানে বিশেষ্য পদ। নামবাচক বিশেষ্য পদ, সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কেন বলছি? বাংলাদেশ কি? বাংলাদেশ হচ্ছে আমাদের ভারতবর্ষের নেবার কান্ট্রি, মানে হচ্ছে প্রতিবেশী দেশ, তাই তো? তাহলে এটা সংজ্ঞাবাচক। এবার আমি যদি বলি গঙ্গা কি? গঙ্গা হলো আমাদের পশ্চিমবঙ্গের পবিত্র নদী গঙ্গা, তাই তো? সংজ্ঞাবাচক। এবার পদ্মা কি? পদ্মা হলো বাংলাদেশের পবিত্র নদী, যা পশ্চিমবঙ্গের গঙ্গা পদ্মা নাম নিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলেছে। দেখো, সংজ্ঞাবাচক হলো পদ্মা হলো একটি নদী, প্রথমেই আসবে পদ্মা কি? পদ্মা হলো একটি নদীর নাম। গঙ্গা কি? গঙ্গা হলো একটি নদীর নাম, ঠিক আছে? বাংলাদেশ কি? বাংলাদেশ হলো একটা দেশের নাম, যা আমাদের প্রতিবেশী দেশ। যাই হোক, এবার আমরা বুঝতে পেরেছো, গঙ্গা, বাংলাদেশ, পদ্মা হলো বিশেষ্য পদের অন্তর্ভুক্ত। 5 নম্বর উদাহরণ দেখো, ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত। ভারতের কোথায় অবস্থিত হিমালয় পর্বত? উত্তরে অবস্থিত হিমালয় পর্বত। তাহলে হিমালয় পর্বতটা হচ্ছে, ভারতেরটাও হচ্ছে তোমার বিশেষ্য পদ। একটাই ভারত তো অনেকগুলো ভারত নয়, একটাই ভারত। তাহলে ইন্ডিয়া যদি বলি, ইন্ডিয়াটাও তোমার বিশেষ্য পদ, আর হিমালয় পর্বতটাও কিন্তু বিশেষ্য পদ, নামবাচক বিশেষ্য পদে পড়ছে। নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। যদি বলি ভারত কি? ভারত একটা দেশ, এশিয়া মহাদেশের মধ্যে 7th লার্জেস্ট দেশ হলো ভারত, তাই তো? সপ্তম স্থানে রয়েছে ভারত। তাহলে আমি যদি বলি ওটা জনসংখ্যার দিক থেকে যদি আমি বলি, তাহলে ওটা হলো ভারত। এবার আমি যদি বলি হিমালয় পর্বতটাও কিন্তু নামবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। চলে যাচ্ছে দেখো 6 নম্বরে, বাংলায় সাধু ভাষার বিস্তৃতি ঘটিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো? বাংলায় সাধু ভাষার বিস্তৃতি ঘটিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে কিন্তু নামবাচক বিশেষ্য পদ বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। সংজ্ঞাবাচক কেন? আমরা যখন নামবাচক মানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা নামে চিনি, তাই তো? এবার আমরা নামে যখন চিনছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে, এবার যখন সংজ্ঞায় চলে আসছে কে, উনি একজন সংস্কৃত সাধু ভাষার বিস্তৃতি ঘটিয়েছিলেন, বাংলায় সাধু ভাষার বিস্তৃতি ঘটিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
এর বাইরে কিছু নেই, যেটা আছে সেটাই এখানে উত্তর হবে। 7 নম্বর দেখো, মাইকেল মধুসূদন দত্ত তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করেছেন। এখানেও বিশেষ্য পদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত নামবাচক এবং সংজ্ঞাবাচক। এবার যদি আমি বলি মাইকেল মধুসূদন দত্ত কে, তখন বলতে হবে মাইকেল মধুসূদন দত্ত একজন কবি ছিলেন যিনি তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করেছিলেন, তাহলে হলো। এবার তিলোত্তমা সম্ভবটাও তিলোত্তমা সম্ভব কাব্য বা তিলোত্তমা সম্ভব এটাও কিন্তু বিশেষ্য পদ, নামবাচক বিশেষ্য পদ বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। তিলোত্তমা সম্ভব কাব্যটা কিন্তু নামেই তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য বা ব্রজাঙ্গনা কাব্য হয়ে যাচ্ছে না। তিলোত্তমা সম্ভব কি যদি প্রশ্ন করো তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য পদের মধ্যেও আসছে, সেটা কি হবে না মধুসূদন দত্তের রচিত একটি অন্যতম কাব্য, সেটা হলো তিলোত্তমা সম্ভব কাব্য। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর উদাহরণ, আদৃত তার পরীক্ষার পর মামার বাড়ি বেড়াতে গেছে। আদৃত তার পরীক্ষার পর মামার বাড়ি বেড়াতে গেছে। আদৃত এখানে কিন্তু নামবাচক বিশেষ্য পদ, তাই তো। আদৃত হলো একটা ছেলে, প্রথমেই আসবে আদৃতকে সংজ্ঞাবাচক বিশেষ্য পদে। আদৃত হলো একটা ছেলে যে পরীক্ষার পর মামার বাড়ি বেড়াতে গেছে। দেখো 9 নম্বরে, রামায়ণ ও মহাভারত হিন্দুদের পবিত্র মহাকাব্য, তাই তো। রামায়ণ আর মহাকাব্য কিন্তু কখনোই কিন্তু নামবাচক বিশেষ্য পদের মধ্যে পড়ছে না। মহাকাব্য তো ইলিয়াড ওডিসিও তো মহাকাব্য, হোমারের লেখা, তাই না। মহাকাব্য যদি আমরা শুধু বলি সেটা কিন্তু আমাদের অন্য ভাগে পড়ছে, শুধু মহাকাব্য। কিন্তু যদি আমরা রামায়ণ আর মহাভারত যদি আমরা উল্লেখ করে দিই তাহলে কিন্তু সেটা নামবাচক বিশেষ্য পদের মধ্যে এবং অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য পদের মধ্যে পড়ছে। ঠিক আছে। 10 নম্বর দেখো, ইলিয়াড ও ওডিসি লিখেছেন হোমার। অবশ্যই ইলিয়াড ও ওডিসি হোমার লিখেছেন, কৃত্তিবাস বা ব্যাসদেব লিখে যাননি। ঠিক আছে, কৃত্তিবাসের রামায়ণ, মহাভারত ব্যাসদেব লিখেছেন, বেদব্যাস লিখেছেন মহাভারত, তাই তো। কিন্তু ইলিয়াড ওডিসি তো হোমারই লিখেছেন, হোমারের মহাকাব্য, এই দুটো লিখেছেন উনি। তাহলে ইলিয়াড ও ওডিসি লিখেছেন হোমার। তাহলে ইলিয়াড আর ওডিসি হচ্ছে নামবাচক বিশেষ্য, নামে ওই মহাকাব্যগুলোকে আমরা চিনছি। সংজ্ঞাবাচক বিশেষ্যও বটে। ইলিয়াড ওডিসি কি? ইলিয়াড ওডিসি হলো মহাকাব্য। আচ্ছা, হোমার হলেন ইলিয়াড ওডিসির লেখক, তাই তো। তাহলে হোমারও এখানে নামবাচক বিশেষ্য, হোমার নামে আমরা তাকে হোমারই চিনছি, আমরা কৃত্তিবাসকে হোমার বলছি না, হোমারকে হোমারই বলছি। তাহলে হোমার, ইলিয়াড ও ওডিসি হলো নামবাচক বিশেষ্য পদ বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। এই গেল আজকের আলোচনা, নামবাচক বিশেষ্য পদের আলোচনা। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং ক্লাসটা তোমরা জয়েন করে যাবে। এর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা দিয়ে রাখো, আর নোটিফিকেশানের জন্য অবশ্যই বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ঠিক আছে, এর পরের ক্লাসে থাকবে আরও একটা অন্য পর্বের, তৃতীয় পর্বে বিশেষ্য পদেরই ওপর আর একটা বিশেষ্য পদের শ্রেণীবিভাগের আলোচনা। এরপরে থাকবে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদের আলোচনা। আর দেরি না করে তাড়াতাড়ি তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করে নাও। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকে আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।